11 সেপ্টেম্বর 2001 রোজ মঙ্গলবার। একটি ছিনতাইকারী দল পূর্ব আমেরিকার আকাশপথ দিয়ে উড়ে যাওয়া 4টি বিমান একসাথে ছিনতাই করে। উদ্দেশ্য একটাই, বিমানগুলো নিউ ইয়র্ক সিটি আর ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবনে আঘাত হানার জন্য ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করবে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তখন ফ্লোরিডায়, আর অল্প কিছুক্ষণ পর ক্ষুদে শিক্ষার্থীদের সামনে তার ভাষণ দেওয়ার কথা। ততক্ষণে মিডিয়া প্রাঙ্গণে একটাই খবর, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির সবচেয়ে উঁচু ভবন টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা। এই হামলায় প্রাণ হারায় অন্তত 3000 মানুষ। গত 200 বছরে এমন ভয়ানক সন্ত্রাসী হামলা দেখেনি কোনো মার্কিন প্রেসিডেন্ট। হামলার পরপরই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। প্রথম দিনে ধস নামে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে, 1 মাসে চাকরি হারায় 1,43,000 মানুষ। ধারণা করা হয় এই হামলায় আনুমানিক $60 বিলিয়ন সমমূল্যের ক্ষয়ক্ষতি হয় যুক্তরাষ্ট্রের। এখন প্রশ্ন হচ্ছে, হামলাকারীরা টুইন টাওয়ারে কেন এবং কিভাবে হামলা চালালো, আর কারা এই হামলার সাথে জড়িত? আসছি সে প্রসঙ্গে। যুক্তরাষ্ট্রের গর্বের সিটি হচ্ছে নিউ ইয়র্ক, যার মূল কেন্দ্র ম্যানহাটন। ম্যানহাটনকে বলা যেতে পারে একটি দ্বীপ, চারদিকে কেবল নদী আর সমুদ্র। 1524 সালে ইতালীয় নাবিক গিয়াবেনি দা ভেরাজেনো প্রথম শ্বেতাঙ্গ হিসেবে ম্যানহাটনে আসেন। তার আগে এখানে আদিবাসী ইন্ডিয়ানদের বসবাস ছিল। 1792 সালে ম্যানহাটনে প্রথম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র পরিণত হয় ম্যানহাটন। আর এই বাণিজ্য কেন্দ্র ম্যানহাটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবন ছিল টুইন টাওয়ার। তাহলে আমরা ধারণা করতে পারি যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে দুর্বল করাই ছিল টুইন টাওয়ার হামলার একমাত্র উদ্দেশ্য। প্রথম বিমান বোয়িং 767 সকাল 8টা 46 উত্তর টাওয়ারে হামলা করে সরাসরি 80 তলায় ঢুকে পড়ে। হামলার সঙ্গে সঙ্গে নিহত হয় শত শত মানুষ, বাকিরা সেখানেই আটকা পড়ে। ঠিক 18 মিনিট পর আরও একটি বোয়িং 76 বিমান সকাল 9টা 30 দক্ষিণ টাওয়ারে হামলা করে। আগুন ধরে যায় 2টি ভবনে, শহরের আকাশে ছড়িয়ে যায় ধোঁয়ার কুণ্ডলী। মাত্র 2 ঘন্টার ব্যবধানে মাটিতে গুঁড়িয়ে যায় স্বপ্নের ভবন টুইন টাওয়ার। টুইন টাওয়ার ভবনে হামলার প্রায় 45 মিনিট পর, অর্থাৎ সকাল 9টা 45 তৃতীয় বিমানটি হামলা করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে। নিউ জার্সি থেকে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে যাত্রা করার 40 মিনিট পর ইউনাইটেড ফ্লাইট 93 নামের চতুর্থ বিমানটি ছিনতাই করা হয়। বিমানের যাত্রীরা ছিনতাইকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পর পশ্চিম পেনসিলভেনিয়ার স্যাঙ্কসভিলের কাছে একটি ফাঁকা মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা 44 জনের সবাই নিহত হয়। এই হামলায় 19 জন হামলাকারী সহ মোট 2996 জন নিহত হয়। এর মধ্যে শুধু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চালানো 2টি বিমান হামলায় মারা যায় 2763 জন। আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে গিয়ে 343 জন দলকর্মী এবং 60 জন পুলিশ সদস্য নিহত হয়। 4টি হামলায় সম্মিলিতভাবে নিহত হয় 78টি দেশের মানুষ। নিজ দেশের উপর এবং সন্ত্রাসী হামলার পর পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানের পক্ষেই স্বাভাবিক থাকা সম্ভব নয়। হামলার খবর শুনে প্রেসিডেন্ট বুশ যখন শিশুদের সামনে বক্তব্য দিতে উঠে দাঁড়ালেন, তিনি ছিলেন বিচলিত, বিমর্ষ, মুচড়ে পড়া এক চিতাবাঘ। এ ধরনের বিপর্যয়ে সাধারণত রাষ্ট্রনায়করা সব কাজ ফেলে রাজধানীতে ফিরে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেন। প্রেসিডেন্টের রাজনৈতিক সহকর্মীরাও এমনটাই চেয়েছিলেন, কারণ জনমনে প্রশ্ন উঠতেই পারে, জাতির ক্রান্তি লগ্নে রাষ্ট্রপতি কোথায়? কিন্তু নিরাপত্তা কর্মীদের বাধা আর হোয়াইট হাউসে আক্রান্ত হওয়ার ভয়ে সেদিন তাৎক্ষণিক রাজধানীতে ফেরেননি প্রেসিডেন্ট বুশ। অবশেষে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন, এই হামলা একটি যুদ্ধের সূচনা। বুশ প্রশাসন উপসংহার টানল, এটা আল কায়দা ও ওসামা বিন লাদেনের কাজ। 23 সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী কলিন পয়েল টেলিভিশনে বলেন, পৃথিবীর সামনে এক জোরালো তথ্য দাঁড় করাবো, যাতে প্রমাণিত হবে ওসামা বিন লাদেন এই সন্ত্রাসের সাথে জড়িত। অতএব লাদেনের আশ্রয়দাতা ও মদতদাতাদের ধরা হোক। ওই হামলার মাসখানেকের মধ্যেই সত্যি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তান আক্রমণ করেন আল কায়দাকে নিশ্চিহ্ন করতে এবং ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে। আমেরিকার নেতৃত্বাধীন এই অভিযানে যোগ দেয় আন্তর্জাতিক মিত্রজোট। যুদ্ধ শুরুর কয়েক বছর পর 2011 সালে মার্কিন সৈন্যরা অবশেষে ওসামা বিন লাদেনকে খুঁজে পায় প্রতিবেশী দেশ পাকিস্তানে এবং তাকে হত্যা করে। টুইন টাওয়ার হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদকে গ্রেপ্তার করা হয় পাকিস্তানে 2003 সালে। এরপর থেকে তাকে ওয়ান্তানামো বের বন্দি শিবিরে আমেরিকার তত্ত্বাবধানে আটক রাখা হয়। এখনও তিনি আছেন বিচারের অপেক্ষায়।